আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আশা করি আপনারা সবাই অবশ্যই ভালো আছেন। আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। সময়ের স্রোত বড়ই অদ্ভুত। আর ক্ষমতার পালাবদল তার চেয়েও বড় রহস্যময়। জীবনের একটি বড় অদ্ভুত দিক কি জানেন? আজ যে মানুষটি ক্ষমতার একেবারে কেন্দ্রবিন্দুতে বসে আছেন, কাল হয়তো তিনি সাধারণ এক নাগরিক। এই যে ক্ষমতার অলিন্দ, এই যে রাষ্ট্রীয় জৌলুস, এগুলো আসলে কতটা ক্ষণস্থায়ী তা আমরা ইতিহাসের দিকে তাকালে বারবার দেখতে পাই। বাংলাদেশের রাজনীতির এক নতুন অধ্যায় কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আপনারা কিন্তু জানেন অন্তর্বর্তীকালীন সরকারের সময়কাল শেষ হয়েছে এবং দেশ পেয়েছে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। কিন্তু এই বিপুল পরিবর্তনের মাঝেও পর্দার আড়ালে সবচেয়ে বড় কৌতূহল হয়ে দাঁড়িয়ে আছে একটি নাম, ডক্টর মোহাম্মদ ইউনূস। এই মানুষটির শেষ পরিণতি আসলে কি হতে যাচ্ছে তা নিয়ে কিন্তু রাজনৈতিক অঙ্গনে এখন ফিসফাস আর কানাঘুষার কোনো শেষ নেই। আপনারা একটু ভেবে দেখুন, প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেয়ার পর থেকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ছিল তার ঠিকানা, ক্ষমতার একেবারে কেন্দ্রবিন্দু। কিন্তু সময় তো আসলে কারো জন্য থেমে থাকে না। এখন কিন্তু প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। ইতিমধ্যে খবর এসেছে প্রধানমন্ত্রীর জন্য নতুন স্থায়ী বাসভবন প্রস্তুত না হওয়া পর্যন্ত এই যমুনাকেই তারেক রহমানের অস্থায়ী বাসভবন হিসাবে সাজানো হচ্ছে। এর মানে কি দাঁড়ায়? খুব সোজা হিসাব, ডক্টর ইউনূসকে খুব দ্রুত তার পুরনো ঠিকানা, সেই গুলশানের বাসভবনে ফিরে যেতে হচ্ছে। কিন্তু আমার প্রশ্ন হলো, তিনি কি আসলেই সেখানে শান্তিতে থাকতে পারবেন? নাকি ক্ষমতার এই পালাবদল, পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে তার নিরাপত্তা বা সম্মান কোনো ঝুঁকির মুখে পড়বে? বিএনপি ক্ষমতায় আসার পর এখন কিন্তু নতুন নতুন সমীকরণ ব্যাপকভাবে ডালপালা মেলতে শুরু করেছে। দেখুন, মানুষটির বয়স ৮৫। এই পড়ন্ত বেলায় এসে একজন মানুষ আসলে কি চান? তার ঘনিষ্ঠজনরা বলছেন তিনি এখন পুরোপুরি পরিবারকে সময় দিচ্ছেন। তার অসুস্থ স্ত্রীর পাশে বসে দিনের অনেকটা সময় তার কেটে যায়। হয়তো সকাল বিকেলে যমুনা কম্পাউন্ডের শান্ত পরিবেশে তিনি একটু হাঁটাহাঁটি করেন। সন্ধ্যায় পুরনো বন্ধু বা আত্মীয়দের সাথে বসে আড্ডা দেন। এমনকি তার মেয়ের দুটো পোষা বিড়াল মিনু আর কাজরুহুর সাথেও নাকি তার দারুণ সময় কাটছে। এই দৃশ্যটি আপনারা পারলে একটু কল্পনা করুন। আমি পারছি না। যে মানুষটি কিছুদিন আগেও রাষ্ট্রের সবচেয়ে বড় দায়িত্ব কাঁধে নিয়েছিলেন, দেশ চালাচ্ছিলেন, তিনি এখন কতটা সাধারণ, কতটা আটপৌরে জীবনযাপন করছেন। হঠাৎ করে রাষ্ট্রের শীর্ষ পদ থেকে এই যে সাধারণ জীবনে ফিরে আসা, এটি কিন্তু মানসিকভাবেও একটি বড় ধরনের পরিবর্তনের বিষয়। কিন্তু রাজনীতি তো আসলে এত সহজ নয়। রাজনীতি বড়ই নিষ্ঠুর। এখানে সাধারণ হওয়ার সুযোগ খুব কম। সবচেয়ে বড় যে সংকেতটি বাতাসে ভাসছে তা হলো তার কূটনৈতিক পাসপোর্ট হস্তান্তরের খবর। একজন ক্ষমতাধর ব্যক্তি যখন নিজের বিশেষ পাসপোর্টটি সমর্পণ করেন, তখন কিন্তু অনেকগুলো হিসাব সামনে চলে আসে। তিনি কি সত্যি একেবারে সাধারণ নাগরিক জীবনে স্বেচ্ছায় ফিরে যেতে চাইছেন, নাকি তাকে কোনো না কোনোভাবে বাধ্য করা হচ্ছে? অনেকে কিন্তু এখানে প্রশ্ন তুলেছেন, ডক্টর ইউনূস কি আবারও প্যারিসে ফিরে যাবেন? একটু পেছনের দিকে তাকালে আপনাদের মনে পড়বে শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি কিন্তু এই প্যারিস থেকেই তড়িঘড়ি করে দেশের দায়িত্ব নিতে ছুটে এসেছিলেন। এখন তার কার্যকাল শেষ, কিন্তু বিদেশে পাড়ি জমানোর কোনো খবর এখনো মেলেনি। কেন তিনি এখনো দেশে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের কিন্তু একটু হলেও রাজনীতির গভীরে যেতে হবে। দেখুন, ওয়াকিবহাল মহল বলছে পুরো বিষয়টি নাকি নির্ভর করছে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের উপর। আপনারা জানেন বিএনপির পক্ষ থেকে ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নাম বেশ জোরালোভাবে কিন্তু শোনা যাচ্ছে।
কিন্তু রাজনীতির অন্দরমহলে কান পাতলে শোনা যায় ডক্টর ইউনূসের নামটি কিন্তু একেবারে আলোচনার বাইরে চলে যায়নি। তিনি কি রাষ্ট্রের সর্বোচ্চ আলংকারিক পদে আসীন হবেন? যদি তাই হয়, তবে কিন্তু হিসাবটা অন্যরকম দাঁড়ায়। হয়তো এই দুটানার কারণেই তিনি এখন দেশে অবস্থান করছেন, প্যারিসে পাড়ি জমাননি। আপনারা একটু খেয়াল করবেন, তার পরিষদেরই একজন, যিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, সেই খলিলুর রহমান কিন্তু এখন পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন। তাহলে অনেকেই যে দীর্ঘদিন ধরে বলে আসছিলেন ডক্টর ইউনূস জাস্ট ক্ষমতা হস্তান্তর করবেন এবং তার একটি ধারাবাহিকতা থেকে যাবে, সেটি কি হতে যাচ্ছে? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের হয়তো রাষ্ট্রপতি নির্বাচন পর্যন্ত অন্তত আর মাস দেড়েক অপেক্ষা করতে হবে। এবার আসুন আমরা অন্য একটি প্রসঙ্গ নিয়ে কথা বলি। ডক্টর ইউনূস সবসময় একটি ৩-০ বা ৩-০ স্বপ্ন দেখেছেন। শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য কার্বন নিরসন। হয়তো তিনি ভেবেছিলেন গুলশানে ফিরে গিয়ে তিনি তার এই স্বপ্নগুলো বাস্তবায়নেই মনোনিবেশ করবেন। কিন্তু রাজনৈতিক বাস্তবতা কি তাকে এই সুযোগ দেবে? কাগজের থিওরি আর বাস্তবতার মাটি কিন্তু কোনোভাবেই এক জিনিস নয়। এখানেও কিন্তু একটি বড় বিতর্ক রয়ে গেছে। সমালোচকরা বলছেন তার ৩-০ থিওরি যতই চমৎকার হোক না কেন, তার শাসনামলে তো বাংলাদেশের দারিদ্র্যের হার কমানোর বদলে আরো বেড়েছে। বেকারত্ব ঊর্ধ্বমুখী হয়েছে। আর শূন্য কার্বন নিরসন বা পরিবেশ সুরক্ষার যে কথা বলা হয়, সেখানে কতটুকু কাজ হয়েছে তা নিয়ে বিলিয়ন ডলারের প্রশ্নচিহ্ন ঝুলে আছে। মানুষ কিন্তু এগুলো নিয়ে কথা বলছে। জনমনে ক্ষোভ আছে, অসন্তোষ আছে। অনেকেই তার এই শাসনকালকে বাংলাদেশের ইতিহাসের অন্যতম একটি বিতর্কিত সময় বলে কিন্তু মনে করে থাকেন। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, তাহলে আমাদের চোখের সামনে কিন্তু ভেসে ওঠে 1-11 এর সেই ফখরুদ্দিন আহমেদের সরকারের কথা। তৎকালীন অনেক বিশ্লেষক কিন্তু মনে করেন ফখরুদ্দিন সরকার এই ইউনূস সরকারের চেয়ে অনেক বেশি স্থিতিশীল ছিল। কিন্তু তাদের বিদায়টাও হয়েছিল সব দলের অংশগ্রহণে একটি অবাধ, নিরপেক্ষ এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মাধ্যমে। এবার তো প্রেক্ষাপট একদমই উল্টো। একটি বড় দলকে বাইরে রেখে হওয়া একতরফা নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি কিন্তু ক্ষমতায় এসেছে। এখন ফখরুদ্দিন আহমেদকে যেমন দেশ ছাড়তে বাধ্য হতে হয়েছিল, ইউনূসের পরিণতিও কি সেরকমই হবে? তিনি কি দেশে নিরাপদে থাকবেন নাকি চিরতরে বিদেশে পাড়িয়ে জমাবেন? ঈদের পর যমুনা থেকে গুলশানে ফেরার পরিকল্পনা কি কেবলই কথার কথা, নাকি পালিয়ে দেশ ছাড়ার আগের কোনো প্রচ্ছন্ন একটি প্রস্তুতি? ডক্টর মোহাম্মদ ইউনূস একদিকে তিনি বিশ্বখ্যাত নোবেলজয়ী, যাকে সারা পৃথিবীর মানুষ সম্মান করে। অন্যদিকে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে আলোচিত এবং সমালোচিত অন্তর্বর্তীকালীন সরকার প্রধান। তার এই শেষ পরিণতি ফখরুদ্দিন আহমেদের মতো নির্বাসন হবে, নাকি তিনি বাংলাদেশের মাটিতেই সম্মানের সাথে নিজের বাকি জীবন কাটাবেন, তা কেবল সময়ই বলে দেবে। তবে ক্ষমতার পালাবদলের এই যে নাটকীয়তা, এই যে উত্থান পতন, তা আমাদের বারবার কিন্তু মনে করিয়ে দেয় ক্ষমতা চিরস্থায়ী নয়। একজন মানুষ যখন ক্ষমতার মসনদে বসেন, তখন চারপাশের পৃথিবীটা একরকম মনে হয়। আর যখন সেই মসনদ থেকে বিদায় নেন, তখন বাস্তবতার রূপ যে হয় একেবারেই ভিন্ন এবং নতুন। দর্শক, আপনাদের কি মনে হয়, ডক্টর ইউনূসের কি রাজনীতিতে থাকা উচিত, নাকি তার বিদেশে চলে যাওয়া সবচেয়ে নিরাপদ? এই যে প্রশ্নগুলো, এগুলো কিন্তু কেবল আমাদের একার নয়, এগুলো আজ সমগ্র জাতির মনের প্রশ্ন। আজকের এই আলোচনাটি আপনাদের চিন্তার জগৎকে একটু নাড়া দেওয়ার জন্যই করা। আপনারা ভাবুন, বিশ্লেষণ করুন। কারণ একটি দেশের নাগরিক হিসাবে এই রাজনৈতিক গতি প্রকৃতি বোঝা আমাদের সবার জন্যই জরুরি। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজেদের চারপাশের ঘটনা প্রবাহের দিকে সজাগ দৃষ্টি রাখবেন। আর হ্যাঁ,
আপনাদের এই ভিডিওর বা এই আলোচনার বিষয়ে কোনো ধরনের মন্তব্য যদি থেকে থাকে, সেটা ভালো হোক, খারাপ হোক, আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।